Hello viewers, welcome to Open School Online Education Platform. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই পূর্বের ন্যায় ভালো আছো এবং ভালো থাকতেই হবে অবশ্যই, এছাড়া আসলে কোনো উপায় নেই। ইনশাআল্লাহ ভালো থাকবে। তো আজকের টপিকে আমরা সরাসরি চলে যাই। আজকের টপিক অধ্যায় 2 গুণগত রসায়ন। আজকে আমরা পড়ব পরমাণু তার মূল কণিকা সম্পর্কে এবং ইলেকট্রন বিন্যাস নীতি এবং অ্যাটমিক মডেল সম্পর্কে আমরা পড়াশোনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, পরমাণু সম্পর্কে যদি আসি, পরমাণু সম্পর্কে খুব বেশি কথা বলা দরকার নেই, কারণ আসলে পরমাণু 3 ধরনের হয়: স্থায়ী, অস্থায়ী আর কম্পোজিট। এগুলো হচ্ছে পরমাণুর কণিকা। তো স্থায়ীতে পড়ে আসলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, আর অস্থায়ীতে পড়ে পাইওন, মিউন, অ্যান্টি নিউট্রিনো, মেসন, পজিট্রন, এগুলো পড়ে থাকে। কম্পোজিট কণিকা বা ভারী কণিকা হিসেবে আমরা আলফা ও নিউট্রন কণিকাকে চিহ্নিত করতে পারি। এগুলো তো গেল। আচ্ছা, পরমাণুর আরো কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আইসোটোপ। আইসোটোপ দেখো, ইউরেনিয়ামের আমরা যদি 3টা আইসোটোপ যদি বের করতে বলি, তো এগুলো আসে 233, 92, 233, 92, 238, 92। তো আচ্ছা, তো 233, 92 এটা দেখো আইসোটোপের শেষে প আছে, শর্ট টেকনিক প। পতে আমরা মিন করতে পারি প্রোটন। তো প্রোটন যদি মিন করি, তার মানে কি প্রোটন সংখ্যাটা সমান 92, 92, 93। সো এটা পরস্পর আইসোটোপ। আইসোটোপের ক্ষেত্রে হিসাব করি আমরা, তো 59 আছে, দ্যাট মিন্স নিউট্রন n। তো নিউট্রন যদি হিসাব করি আমরা, তাহলে দেখো নিউট্রন সংখ্যা 18 থেকে 8 বাদ দিলে 10 এখানে, আর এখানেও 10। তাহলে এই 10 এর জন্য এরা পরস্পর কি নিউট্রন সংখ্যা সমান, এজন্য এরা আইসোটোন। এবার দেখো আইসোবার। আইসোবারের হিসেবে দেখো র আছে, এটা হিসাব করি আমরা ভর। আইসোবারকে আমরা হিসাব করতে পারি ভর দিয়ে। তো ভর দিয়ে যদি হিসাব করি, তো এই হিসাবে দেখো ভর সংখ্যা সমান এটারও এটারও। জিঙ্ক আর হচ্ছে জিঙ্কের আর কপারের 64, 64 দুটা ভর সংখ্যা সমান, যার কারণে এটা পরস্পর আইসোবার। আচ্ছা, এ তো গেল আইসোবার, আইসোটোপ, আইসোটোন এগুলো নিয়ে। এবার আমরা পড়ব আইসোমার সম্পর্কে। আইসোমারটা আরেকটু কমপ্লিকেটেড জিনিস, এগুলো আসলে খুব ইজি। তার মধ্যে দেখো আইসোমারটা হচ্ছে আমাদের ব্রোমিন 85, 88, 35 ব্রোমিন। তো ব্রোমিনের 2টা কণিকা পাওয়া যায় এই একই। আইসোমারটা হচ্ছে আসলে বেসিক্যালি এটা হচ্ছে তাদের পরমাণুর অভ্যন্তরীণ ও তেজস্ক্রিয় গঠনের পার্থক্য আইসোমার নির্দেশ করে। আর আইসো ইলেকট্রনিকের হিসাবে যদি আসি, তাদের পরস্পরের প্রত্যেকটা ইলেকট্রন কাঠামো সেম। দ্যাট মিন্স ম্যাগনেসিয়ামে দেখো 10টা, অ্যালুমিনিয়ামে 10টা, সোডিয়ামে 10টা, এইভাবে এগুলোতেও 10টা 10টা করে ইলেকট্রন অবশ্যই পাবো আমরা। এ তো গেল আমাদের আইসোটোপ, আইসোটোন, তারপর আইসোমার, আইসোবার এবং আইসো ইলেকট্রন সম্পর্কে আলোচনা। তো এবার আমরা আসি, দেখো পরমাণুর মডেল সম্পর্কে আমরা আসি। দেখতে পাচ্ছ অ্যাটমিক মডেল। অ্যাটমিক মডেল এখানে প্রথমে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেল আবিষ্কার করেন। তিনি বলেন ভর ভিত্তিক, চার্জ ভিত্তিক এবং কক্ষপথ বা অ্যাক্সিস ভিত্তিক। তো ভর ভিত্তিক মডেল আসলে পরমাণু পুরোটা ফাঁকা। তো পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা থাকার কারণে পরমাণুর যে মূল ভরটা থাকে, এই ভরটা বেসিক্যালি তার কেন্দ্রে অবস্থান করে। পরমাণু পুরোটা থাকলে এর যে মূল ভর, এটা কেন্দ্রে অবস্থান করে। তো কেন্দ্রে অবস্থান করলে শুধুমাত্র ভরটা কেন্দ্রে থাকে, দ্যাট মিন্স এটা নিউক্লিয়াস বলি আমরা। এই নিউক্লিয়াসে থাকে আমাদের প্রোটন। পরবর্তীতে আমরা দেখি চার্জ ভিত্তিক সম্পর্কে। এই প্রোটনটা বেসিক্যালি প্রোটন পজিটিভ আয়নে চার্জিত, যার কারণে কেন্দ্রে অবশ্যই পজিটিভলি চার্জ থাকে। আর কক্ষপথ সম্পর্কে যদি বর্ণনা করি আমরা, পরমাণুতে কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে যদিও এই মডেলে তেমন কিছু বলা হয়নি, তবু একটা ধারণা পাওয়া যায় কক্ষপথ সম্পর্কে। ইনি শুধু কক্ষপথ সম্পর্কে বলেছেন, আকার আকৃতি কেমন এটা ইনি কিন্তু বলে থাকেননি। আচ্ছা, এবার আমরা বোরের পরমাণু মডেল যদি আসি,
ইনারই সহযোগী মানে ছাত্র বলা যেতে পারে, ইনি 1913 সালে ল্যাবে কাজ করার সময় ইনি প্রস্তাবন করেন যে আইনস্টাইন ও প্ল্যাঙ্কের থিওরি অনুযায়ী ইনি প্রস্তাবনা দেন যে পরমাণু রাদারফোর্ডের মডেলটা ত্রুটিপূর্ণ হওয়ায়, আসলে তো ভুলে করা মডেল ছিল একটু, তো এইটা ত্রুটিপূর্ণ হওয়ায় বোর পরবর্তীতে অরবিট ফরমেশন এর ধারণা দেন। অরবিটটা বেসিক্যালি শক্তি স্তর, তিনি এই কক্ষপথ বা শক্তি স্তরগুলো চিহ্নিত করতে পারেন এইভাবে। আর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কেও তিনি বর্ণনা দিয়েছেন যে এগুলো উপবৃত্তাকার। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ সম্পর্কে তিনি একটা সুন্দর প্রিন্সিপাল ক্রিয়েট করেন, mvr = nh/2π। শোষণ বা বিকিরণ প্রণালী, পরমাণু যখন একটা পরমাণুতে ইলেকট্রন যখন একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করে, তো তখন হয় শক্তি শোষণ করে অথবা শক্তি বিকিরণ করে পূর্ববর্তী শক্তিতে ফিরে আসে, কক্ষপথে ফিরে আসে। তো এখন যদি শক্তি, আমরা জানি যে কোনো স্টেয়ারসে আপ থেকে ডাউনে নামলে বেসিক্যালি আমরা কম শক্তি নিয়ে নামতে পারি, দ্যাট মিনস শক্তি বিকিরণ করতে পারি। আর যখন আমরা বটম থেকে টপে উঠি স্টেয়ারসে, দ্যাট টাইমে আমাদের কিন্তু শক্তি নিয়েই উপরে উঠতে হয়, সো তখন আমাদের শক্তি গেইন করতে হয়। এই শক্তির যে তারতম্য বা পার্থক্য, এটাকে আমরা ডেল ই দিয়ে প্রকাশ করতে পারি। ডেল ই = E2 - E1, এটা সমান আবার h মিউ। h মিউ কে আবার বলা হয় এক কোয়ান্টাম আলো, এক কোয়ান্টাম আলো। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার এগুলো। এখন এটা তো গেল শোষণ বিকিরণ বর্ণালী সম্পর্কে। তিনি একটা দাগের কথা বলেছেন যে প্রকৃতির ক্ষেত্রে বর্ণালীতে একটি সূক্ষ্ম রেখা উৎপন্ন হবে, এমনটা বলা হয়েছে। এখন দেখা যায় যে রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেলেরও কিছু সীমাবদ্ধতা আছে। রাদারফোর্ডের মডেল তো সীমাবদ্ধতা ছিলই, এবার আমরা দেখতে পাই যে বোরের পরমাণু মডেলেও কিছু সীমাবদ্ধতা আছে। বোর বেসিক্যালি বলেছেন যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, এগুলোতে কিন্তু উনি বর্ণনা ব্যাখ্যা করতে পারেননি বর্ণালী সম্পর্কে। তো একাধিক রেখা বর্ণালী আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি যে হয়ে থাকে সূক্ষ্ম ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে পরীক্ষা করলে দেখা যায় যে একটি বর্ণালী সৃষ্টি হওয়ার কথা যেখানে, সেখানে একাধিক বর্ণালী পাওয়া যায়। তো এই জন্য এটাও তিনি ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। কক্ষপথের আকৃতি সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন যে এটা দ্বিমাত্রিক ইলেকট্রন, দ্বিমাত্রিক কাঠামো, তার মানে 2D। তো 2D আসলে এটা হয় না, কক্ষপথ পরবর্তীতে দেখা গেছে যে এটা 3D তে ফরমেশন করে। সরি, এই হচ্ছে ব্যাপার। এরপরে এখানে আরো কিছু ব্যাপার আসে আমাদের এখানে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে কিছু ব্যাপার এখানে চলে আসে। দেখো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে এখানে যে ব্যাপারটা চলে আসে, ইনি বলেন যে কোন কক্ষপথে ইলেকট্রন থাকাকালীন সময়ে একই সময়ে ভরবেগ মানে মোমেন্টাম পি, ভরবেগ ও তরঙ্গ, এই মানে ভরবেগ ও তার দূর কক্ষপথে গমনের যে পথ সেটা একই সঙ্গে মানে নির্ণয় করা যায় না। এটাকে তিনি পরবর্তীতে এইভাবে ইকুয়েশন ফরমেশন এনেছেন। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সূত্র। আমাদের বেসিক্যালি সূত্রগুলা মনে রাখতে হবে এবং এই সূত্রগুলো থেকে ম্যাথ করতে হবে আমাদের প্রচুর পরিমাণে। এটা হচ্ছে এই অধ্যায়ের এই ম্যাথের পার্ট, এইটুকু আর কি। তো আমরা এখন দেখি যে পরমাণুর যে মূল কণিকাগুলো ছিল এবং এর যে ইলেকট্রোবিন্যাস নীতি সে সম্পর্কে আমরা পড়াশোনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আসে আউটবাউ প্রিন্সিপাল। আউটবাউ প্রিন্সিপালে বলা হয়েছে যে নিম্ন শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো সাধারণত নিম্ন শক্তি সম্পন্ন
স্তর পূরণ করে তারপরে পর্যায়ক্রমে রপ্ত শক্তি সম্পন্ন স্তরে গমন করে। তো এটা কি আহ্বায়ক নীতি বলা হয়। তো এই নীতি অনুযায়ী আসলে আমরা সবসময় যেটা দেখি গ্যাঞ্জামটা বাঁধে এই 4s আর 3d এর মধ্যে। এখানে ds এগুলো পরিচয় আবার কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু পাওয়া যায় এগুলা। তো সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং তার পরবর্তী যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেখান থেকে এগুলোর পরিচয় আমরা পাই। শার্প আর ডিফিউশন এই ব্যাপারগুলো চলে আসে। তাই কার শক্তি বেশি কার শক্তি কম এইটা নিয়ে আহ্বায়ক নীতিতে আলোচনা করা হয়। তো যার শক্তি কম সেটাতেই প্রথম ইলেকট্রন গমন করে, আর যার শক্তি বেশি তার পরবর্তীতে সেটাতে ধাপান্বিত হয়। ব্যাপারটা এরকম। আর যদি কখনো এমন দেখা যায় যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিফারেন্ট, মানে n ডিফারেন্ট, বাট এই আজিমুথাল বা সহকারী কোয়ান্টাম নাম্বার যেটা আছে আমাদের, যেটা যেমন এইটার যোগফলে দেখা গেল যে অনেক সময় মানে এই দুটো যোগ করে এটা যোগ করে দেখা যাচ্ছে যে 4s 3d তে সাধারণত এরকমটা হয় না, তবে অন্য ক্ষেত্রে এরকমটা হতে পারে। তো তখন দেখি আমরা যেমন দেখা যায় 4s 3p যদি হিসাব করি আমরা, তো দেখো 4 প্লাস 0 এই ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে আসে 3 প্লাস 1। তো দেখো দুটার ক্ষেত্রে কিন্তু এটাও 4 এটাও 4, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই n এর মান যার বেশি সেটাই উচ্চ শক্তি। তার মানে এটার ক্ষেত্রে এটা হবে 4s এর শক্তি বেশি, তার মানে 3p তে আগে ইলেকট্রন গ্রহণ করবে। ব্যাপারটা এরকম। তো এই তো গেল। আমরা আসলে আহ্বায়ক নীতি পড়ব না, আহ্বায়ক নীতির কিছু আমাদের যেগুলো ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। যেমন ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম, কপার, মোলিবডেনাম, তারপর আমাদের সিলভার, ল্যান্থানাম, তারপরে হচ্ছে আমাদের ট্যাংস্টেন, অরিয়াম, অ্যাক্টিনাম, থোরিয়াম, এগুলো ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। এগুলো আমরা পড়বো, কারণ এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। পরীক্ষায় সাধারণত ইজি জিনিস তো দেয় না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে ব্যতিক্রমগুলো দিয়ে থাকে। এখন আসে আমাদের হুন্ডের নীতি। এই যে ব্যতিক্রমটা হলো, আসলে এই ব্যতিক্রমটা কেন হলো? ব্যতিক্রমটা বেসিক্যালি হয় এই হুন্ডের নীতির কারণে, আর পরের বর্জন নীতির জন্য। তো হুন্ডের নীতি যেটা উনি যেটা বলেছেন যে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণ যদি থাকে ইলেকট্রন বিন্যাস কাঠামো, সেটাই অসম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস কাঠামোর চেয়ে স্থিতিশীল হয়। এর কারণে বেসিক্যালি এই আহ্বায়ক নীতিতে এই ব্যতিক্রমটা পরিলক্ষিত হয়। আর পলের বর্ধন নীতি যদি সংক্ষিপ্ত বিবরণ বলি, একই ইলেকট্রন কাঠামোতে অবস্থিত 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হয় না। 3টি সমান হলেও একটা অসমান হবেই। তো এই জিনিসগুলো আমরা বইয়ে খুব বিস্তারিত দেওয়া আছে আলোচনা, আমরা যেগুলো